এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা নন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে অংশ নেওয়ার তার কোনো ইচ্ছা নেই। এনসিপির নেতা হান্নান মাসুদ বলেন, বর্তমান সংবিধানের অধীনে তারা নির্বাচনে যাবে না। আলু চাষিরা বলছে, এবারে আলু চাষ করে তারা উৎপাদন খরচেই তুলতে পারছে না। বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ, মার্কিন শুল্কের কারণে ভারত চীন থেকে পোশাক কিনতে চাইছে না ক্রেতারা। রোনালদো এবার ভারতীয় ক্লাবের বিপক্ষে মাঠে নামতে ভারতে খেলতে যাচ্ছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রে রয়েছে মুজিব পূজা এবং মূর্তি পূজা, যা এক ধরনের রাজনৈতিক মূর্তি রূপে ব্যবহার করা হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, জনগণকে বিভক্ত করা, জাতির সম্পদ ভোগ করা এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ভাগ করার হাতিয়ার হিসেবে এই ধারণা দাঁড় করানো হয়েছিল। তিনি মনে করিয়ে দেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখলেও তার সময়ে রাষ্ট্র এক অগণতান্ত্রিক পথে গিয়েছিল। 1972 সালে সংবিধান চাপিয়ে দেওয়া, একদলীয় শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দমন তখন বড় বাস্তবতা হয়ে উঠেছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন দেশকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে শাসন করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি পদক্ষেপকে বৈধতা দিয়েছে। কিন্তু 2024 সালের জনতার আন্দোলন এই ধারা ভেঙে দিয়েছে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ কারো পারিবারিক সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র। মুজিববাদ নামের এই মতবাদ কেবল বিভাজন, অগণতান্ত্রিক ধারা এবং বৈষম্য তৈরি করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি মতবাদের বিরুদ্ধে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন না এবং নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছাও নেই। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাজ হলো সংস্কারের লক্ষ্য পূরণ করা, আর সেটি তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। 1 বছরের মধ্যে বহু পরিবর্তন এসেছে। গঠিত হয়েছে ঐকমত্য কমিশন। এই কমিশন শীঘ্রই নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেবে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ভোট ব্যবস্থা তৈরি হবে। তিনি জানান, এখন দেশ সঠিক পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। বহু বছর পর মানুষ সত্যিকারের অংশগ্রহণমূলক ভোটের সুযোগ পাবে, কারণ গত কয়েকবার ভোট ছিল অচল এবং জনগণ ভোট কেন্দ্রের অভিজ্ঞতা থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচনকে তিনি তুলনা করেছেন নতুন ভোটের সঙ্গে, যেখানে লাখ লাখ মানুষ দীর্ঘদিন পর তাদের অধিকার ফিরে পাবে। তার দাবি, এই নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ এবং গ্রহণযোগ্যমূলক হবে। জাতীয় নাগরিক পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধানের ভিত্তিতে হতে যাওয়া নির্বাচনে তারা অংশ নেবে না। নোয়াখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, সব রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে গোপনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই, অথচ সরকার সেটিকে উপেক্ষা করে নতুন ব্যাখ্যা দাঁড় করিয়ে নির্বাচনের পথ খুঁজছে। এনসিপি মনে করে, এই প্রক্রিয়ার মাধ্যমে কেবল একটি নিরাপদ সরে যাওয়ার পথ খোঁজা হচ্ছে। তার দাবি, জনগণের স্বার্থ রক্ষায় গণপরিষদ নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই। যতদিন পর্যন্ত জুলাই সনদ আইনি স্বীকৃতি না পাবে, ততদিন তারা কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। সবাই উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতারাও একই সুরে বক্তব্য রাখেন এবং দেশের জন্য একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার উপর জোর দেন। ভারত ও চীনে বাড়তি শুল্ক কার্যকর হওয়ার পর মার্কিন ক্রেতারা দ্রুত বিকল্প খুঁজছে এবং সেই সুযোগে আলোচনায় এসেছে বাংলাদেশের পোশাক শিল্প। গত 2 সপ্তাহে বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে অতিরিক্ত অর্ডারের প্রস্তাব দিয়েছে, যা মূলত ভারত ও চীন থেকে সরিয়ে আনা হচ্ছে। শুধু ক্রেতাই নয়, ভারতের বড় রপ্তানিকারকেরাও দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী।
অন্যদিকে চীনা বিনিয়োগকারীরা সরাসরি কারখানা স্থাপনে এগোচ্ছে। ইতিমধ্যে দুই প্রতিষ্ঠান চট্টগ্রামের মিরসরাই বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা গড়তে চুক্তি করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পোশাক সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম শীর্ষ দেশ, আর শুল্কের সুবিধা পাওয়ায় এ অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। স্নোটেক্স গ্রুপ এবং এসপ্রো গ্রুপ ইতিমধ্যে অর্ডার বাড়ানোর প্রমাণ পেয়েছে, ফলে নতুন লাইন চালু ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি চীনা হান্ডা গার্মেন্টস এবং খাইশি গ্রুপ বড় অঙ্কের বিনিয়োগে মিরসরাইতে কারখানা করছে। শুধু পোশাক নয়, ব্যাগ এবং হালকা শিল্প পণ্যেরও উৎপাদন পরিকল্পনা রয়েছে। বিজিএমইএ ও বিকেএমই এর নেতারা বলছেন, এই সুযোগ কাজে লাগাতে ব্যাংক সহায়তা, বিদ্যুৎ গ্যাসের স্থিতিশীলতা এবং সহজ কাস্টমস প্রক্রিয়া জরুরি। দেশ জুড়ে আলুর দরপতনে বিপাকে পড়েছেন কৃষকরা। রাজধানীর বাজারে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, অথচ গত বছর এই সময় দাম ছিল 55 থেকে 60 টাকা, অর্থাৎ কেজি প্রতি দর কমেছে 60%-এরও বেশি। কৃষকরা জানিয়েছেন, গত বছর ভালো লাভ হওয়ায় এই বছর তারা বেশি আলু চাষ করেছিলেন, কিন্তু অতিরিক্ত উৎপাদনের কারণে বাজারে দর ভেঙে পড়েছে। বর্তমানে হিমাগারে লাখ লাখ টন আলু আটকে আছে, কারণ কম দামে বিক্রি করলে লোকসান আরো বাড়বে। হিসাব বলছে 1 কেজি আলু উৎপাদনে খরচ পড়েছে 26 থেকে 27 টাকা, কিন্তু বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র 12 থেকে 13 টাকায়। এতে কেজি প্রতি গড়ে 13 টাকারও বেশি ক্ষতি গুনছেন কৃষকরা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি থেকে বাঁচতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা জরুরি, এবং সরকার যদি রপ্তানি বাড়ায় বা বিজিএফ এর মতো সামাজিক সহায়তা কর্মসূচিতে আলু বিতরণ করে, তবে কৃষকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। দেশের শীর্ষ আলু উৎপাদন জেলা মুন্সিগঞ্জের চাষিরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে নভেম্বরের নতুন আলু বাজারে চলে এলে পুরনো আলু বিক্রি করার জায়গা থাকবে না। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার নামছেন ভারতের মাটিতে পেশাদার ম্যাচ খেলতে। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে তিনি খেলবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-তে, যেখানে প্রতিপক্ষ ভারতীয় ক্লাব এফসি গোয়া। ড্রয়ে আল নাসর রাখা হয়েছে ডি গ্রুপে, যেখানে আছে তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল জাওরাও। 8টি গ্রুপ থেকে শীর্ষ 2 দল পরবর্তী রাউন্ডে যাবে। এফসি গোয়ার আতিথেয়তায় রোনালদোর এই সফরকে ইতিমধ্যে ঐতিহাসিক বলা হচ্ছে। ক্লাবটির সিও রবি পুষ্কর জানিয়েছেন, এটি ভারতীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। 40 বছর বয়সী রোনালদো রিয়াদের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পরও বড় শিরোপা জিততে পারেননি, তবে নতুন মৌসুমে দলটি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। রোনালদোর পাশাপাশি থাকছেন সাদিও মানে ও হুয়াও ফেলিক্সের মতো তারকা খেলোয়াড়রা। এই ম্যাচকে ঘিরে ভারতীয় ফুটবলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। পুষ্কর বলেন, এটি প্রমাণের সুযোগ যে ভারতীয় ফুটবল মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে। রোনালদোকে ভারতীয় মাঠে দেখা শুধু ফুটবল প্রেমীদের জন্য নয়, গোটা এশিয়ার জন্য এক অনন্য মুহূর্ত হয়ে উঠেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন, এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।